সুপ্রভাত, সকলকে সুপ্রভাত জানাই ফেসবুক বন্ধুদের। আমি কিছুদিন আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ নামক যে ছোট গল্পটা আছে, সেই ছোট গল্পটার প্রথম পরিচ্ছেদটা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। আপনাদের বলতে বাচ্চাদের জন্যই, এটা 7-8-এ পাঠ্য হয়। সেই জন্য বাচ্চাদের উপযোগী করে, যাতে বাচ্চারা পড়ে, যারা ছাত্রছাত্রী আছে তারা যাতে পড়ে মানে বোঝে, সেইভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দ্বিতীয় পরিচ্ছেদটা পড়ছি। মোট 3টে পরিচ্ছেদ আছে এখানে। 3টে একসঙ্গে পড়া সম্ভব না, অনেকটা সময় লাগে। আগের দিন একটা ভিডিও বানিয়েই এটা পোস্ট করেছিলাম। আজকে সরাসরি লাইভেই নিয়ে এসেছি। লাইভে নিয়ে আসা একটু অসুবিধা যদিও। তো গল্পটা পড়ে শোনাচ্ছি এবং লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিচ্ছি। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফেরে নাই। সে নিজে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। তাহলে দ্বিতীয় পরিচ্ছদে যেটা দিয়ে শুরু হয়েছে, যে 5-7 দিন পরে ওই ঘটনা, আগের দিনে যে ঘটনা বলেছিলাম, আগের দিনে তটরত্ন মহাশয় জমিদার বাড়ির ছোট ছেলের জন্মতিথি পুজো উপলক্ষে পুজো করে বাড়ি যখন ফিরছিল, তখন মহেশের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়। মহেশ সেই সময় জ্বরে ছিল, প্রবল জ্বর তার হয়েছিল। তো তার 5-7 দিন পরে পীড়িত গফুর, এই গফুরের সঙ্গে কথা বলেছিল, গফুরের সঙ্গে কথাবার্তা বলেছিল। তো 5-7 দিন আগে তো জ্বর হয়েছিল, সেই জ্বর তো 5-7 দিন পরে, তার মানে বুঝতেই পারছেন সে এখনও অসুস্থ আছে। তো পীড়িত গফুর মানে অসুস্থ গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিলেন। কেন? তার মহেশ কাল সন্ধ্যা হইতে এখনো পর্যন্ত ঘরে ফেরে নাই। তার মানে দাওয়া বলতে এখানে আমরা বুঝি বারান্দা, অনেকে বারান্দাকে দাওয়া বলে। তাহলে যেহেতু মহেশ, তাহার মহেশ মানে মহেশ, তা এক্ষেত্রে তাহার ষাঁড়, ওর একটা পোষা ষাঁড় ছিল যার নাম সে দিয়েছিল মহেশ। সেই মহেশ ঘরে ফেরেনি। এমনিতেই আগেই বলেছি, বা আগের পার্ট যারা দেখেছেন, যে গফুরের বাড়িতে খাবার নেই। গফুর অসুস্থ বলে মহেশকে বেঁধে রেখেছিল, কিন্তু বেঁধে রেখে যদি খাবার দিতে না পারে তাহলে মহেশকে তো খেতে দিতে হবে। তো মহেশ কাল থেকে ঘরে ফেরেনি। নিজে সে শক্তিহীন, তার শক্তি নেই, যেহেতু কয়েকদিন আগেই তার জ্বর হয়েছিল। নিজে যেহেতু সে শক্তিহীন, তাই জন্য তার মেয়ে আমিনা সকাল থেকে সব জায়গা খুঁজে বেড়াচ্ছে। পরন্ত বেলায় এসে বলল, শুনেছ বাবা, এখানে শুনেছ না, শুনেছ মানে শুনেছই হবে, যেহেতু একটু আমাদের এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে যারা একই জায়গায় বসবাস করেও শিক্ষিত এগিয়ে থাকা শ্রেণী এবং অশিক্ষিত পিছিয়ে থাকা শ্রেণীর কথাবার্তার মধ্যে, ভাষার মধ্যে একটু ডিফারেন্স হয়, একটু ভুলভাল উচ্চারণ হয়। সেই কারণে এখানে শুনেছ বাবা, বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, তারা হয়তো পড়ে ভাবতে পারে যে বানানটা ভুল লিখেছে। শুনেছ লিখেছে কেন? শুনে তালে বসায় হস্যু নয়কার চ, বানানটা তো তালে বসায় হস্যু নয়কার ছ হবে, তাহলে চ লিখেছে কেন? বই ভুল লিখলো না, ওদের ভাষায় বলেছে বলে, ওরা যে ভাষা উচ্চারণ করেছে সেটা এখানে লিখেছে। তো তার মেয়ে আমিনা এসে বলল, বাবাকে বলল যে মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। তাহলে মানিক ঘোষ কোনো প্রতিবেশী হবেন, তারা তার বাড়িতে থানায় দিয়েছেন। গফুর কইল, দূর পাগলি, হ্যাঁ বাবা সত্যি। তাদের চাকর বলল, তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজ দে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা।
তো আমিনা যখন বলল যে মানিক ঘোষ এরা তারকে থানায় দিয়েছে আহ, দরিয়াপুরের খোয়াড়ে গিয়ে খুঁজতে, মানিক ঘোষদের চাকর তার আমিনাকে বলেছিল যে তোর বাবাকে বল, মানে এখানে সেখানে খুঁজে তো লাভ নেই, কারণ যেহেতু থানায় দিয়েছে ওই দরিয়াপুরের খোয়াড়ে গিয়ে খুঁজতে। এই খোয়াড়, তাহলে খোয়াড় জিনিসটা কি, এটা শহরের ছেলেরা বুঝবে না খোয়াড় জিনিসটা কি। খোয়াড় হলো এমন একটি জায়গা যেখানে এই গরু ছাগল ইত্যাদি যদি কারো ক্ষতি করে তাহলে তাকে ধরে নিয়ে গিয়ে সরকারি একটা জায়গা সেখানে দেয়, সেখানে তাকে বন্দি রাখা হয়, একটা জেল। খোয়ার বলতে পশুদের জেল, জেলকেই বোঝায়। সেখানে তাকে দিয়েছে ও পয়সা দিয়ে, মানে জরিমানা দিয়ে সেই পশুটাকে ছাড়িয়ে আনতে হয়। তো তাদের বাগানে জিজ্ঞেস করলো কী করেছিল মহেশ, বললো ওর বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। আসলে গফুর এটা শুনে না স্টান্ট খেয়ে গেছে। গফুর এটা ভাবতেই পারেনি যে মহেশকে কেউ খোয়াড়ে দিতে পারে, তাই স্তব্ধ হয়ে বসে রইল। সে যেহেতু গরুটা ফিরছে না, তাই জন্য তার সম্বন্ধে অনেক কিছু সে বহু প্রকার দুর্ঘটনার কথাই সে কল্পনা করেছিল, বহু প্রকার দুর্ঘটনা কেন ফিরছে না তার জন্য। হ্যাঁ, স্নেহ সবসময় দুর্ঘটনার কথা করে, মানে আশঙ্কা করে। একটা গুরুত্বপূর্ণ লাইন আছে বিদ্যাসাগরের শকুন্তলা গল্পে, কর্ণমুনিকে নিয়ে যখন শকুন্তলার চুলকে নিয়ে, যাই হোক সেটা আসছি না। তো বিভিন্ন প্রকার যেহেতু মহেশ ফিরছে না, বিভিন্ন প্রকার দুর্ঘটনার কথাই ভেবেছিল, কিন্তু ভাবেনি যে কেউ তার মহেশকে জেলে দিতে পারে। কেন ভাবেনি সেটা এবার বলছে। কিন্তু এ আশঙ্কাটা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ গ্রহ ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত। আসলে ওই গফুরের একটা, মানে তাদের প্রতিবেশীদের সম্বন্ধে একটা ভালো উচ্চ ধারণা ছিল। যেহেতু গফুর নিজে লোকটা ভীষণ গরিব ছিল, মানে আর্থিক দিক থেকে ভীষণ দুর্বল, ভীষণ গরিব ছিল, এবং গফুর স্বভাবের দিক থেকেও খুব নিরীহ শান্তশিষ্ট, সুতরাং তাহার প্রতিবেশীদের প্রতি তার একটা আস্থা ছিল যে এই শাস্তি তাকে দেবে না। মানে তার মহেশ তার যদি কারো ক্ষতিও করে, সেই ক্ষতির প্রতিশোধ নিতে তার ষাঁড়টাকে জেলে দিয়ে দেবে বা খোয়াড়ে দেবে, সেটা সে ভাবেনি। আর তাছাড়াও মানিক ঘোষ ব্যক্তিটার গরুর প্রতি ভক্তিটা এই অঞ্চলে বিখ্যাত। তাহলে গরুর প্রতি যেহেতু ভক্তি মানিক ঘোষের বিখ্যাত ছিল, সেই জন্য সেই মানিক ঘোষ একটা গরুকে, গরু বা ষাঁড় যাই বলা হোক, গরু যাত্রারই নাম, তাকে খোয়াড়ে দেবে এটা সে ভাবতে পারেনি। মেয়ে কইল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলল না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কইল, ফেলুক গে। তো এখন তো মহেশের খবরটা পাওয়া গেছে, যেহেতু গফুর অসুস্থ ছিল, পীড়িত ছিল, তার গায়ে শক্তি ছিল না, তাই মহেশকে সে খুঁজতে যায়নি, তার মেয়ে আমিনাই খুঁজতে গেছিল, এবং খোঁজ সে পেয়েছে যে একটি খোয়াড়ে সে বন্দি আছে। তাহলে এবার গফুরের কর্তব্য হলো সেই খোয়াড়ে গিয়ে জরিমানা দিয়ে মহেশকে ফিরিয়ে আনা। বেলা হয়ে গেছে যেহেতু, তাই বললো যে বাবা তুমি আনতে যাবে না, কারণ এই খোয়াড়ে 3 দিনের বেশি থাকে না। নিয়ম ছিল যে 3 দিনের বেশি থাকে না, 3 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে গোহাটায় বেচে ফেলবে। গফুর কইল, ফেলুক গে। হ্যাঁ, গোয়াটা বেঁচে ফেলুক। গোয়াটা বেঁচে ফেললে তো আর মহেশকে সে ফেরত পাবে না। হ্যাঁ, সেই কারণে
ওর আমিনা বলেছিল গুহাটায় বেঁচে ফেলবে, গোকুল বলেছিল ফেলুক। এখন এই যে গুহাটা জিনিসটা কি সেটা আমিনা ঠিক জানতো না, সেই জায়গাটা এই জন্য এবার আসছি। কিন্তু গুহাটার কথা শুনলেই গফুর চঞ্চল হয়ে উঠত। গুহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল। আসলে আমিনা তো একেবারে বাচ্চা মেয়ে, 10 বছর বয়স, বুঝতেই পারছেন। এখনকার দিনের আমরা যারা শহরাঞ্চলে বাস করি, মধ্যবিত্ত শ্রেণী, তাদের কাছে 10 বছরের মেয়ে ভীষণ বাচ্চা। এখানে আমিনা তো সংসার চালাচ্ছে, তো যার ফলে একটা বাচ্চার পক্ষে বাস্তব কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে হয়তো পরিণত সাবালকদের মতনই কাজকর্ম করছে, কিন্তু বাচ্চার পক্ষে কতটা জানা সম্ভব? তাই গুহাটা জিনিসটা সে জানতো না, কিন্তু এটা সে দেখেছিল যে গুহাটার কথা শুনলেই ওর বাবা কীরকম চঞ্চল হয়ে ওঠে। হ্যাঁ, তার কারণ হচ্ছে গুহাটায় বেঁচে ফেলা মানেই কসাইদের কাছে বেঁচে ফেলা, আর কসাইদের কাছে বেঁচে ফেলা মানেই গরুটাকে কেটে ফেলবে। তাহলে যে গরু গফুরের সন্তান তুল্য, সেই গরুকে যদি কেউ কেটে ফেলে, গফুর তো সেই গরুর স্বাভাবিক মৃত্যু চাইবে। বয়সজনিত কারণে গফুর চাইবে, আমরা কি চাই, আমার যে খুব কাছের লোক, আত্মীয় স্বজনের মধ্যে খুব কাছের লোক যে, তার কি আমরা অস্বাভাবিক মৃত্যু চাই কখনো? আমরা স্বাভাবিক মৃত্যু চাইব, বয়সজনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু চাইব। খুব স্বাভাবিক। গফুরও তার মহেশ তার নিজের সন্তানের মতো, সেই সন্তানের কে কসাই কেটে ফেলবে সেটা তো সে ভাবতে পারে না, সে চাইবে তার স্বাভাবিক মৃত্যু। যাই হোক, গফুরের মনটা ঠিক ছিল না বেশ কয়েকদিন যাবৎ, আর্থিক অনটনে এবং পাড়া প্রতিবেশীদের অত্যাচারে। হ্যাঁ, তার মনের অবস্থা ঠিক ছিল না বলেই বলেছিল ফেলুককে। কিন্তু বললেই তো হয় না, মুখের কথা আর মনের কথা তো সবসময় সমান থাকে না। তো আর সে কোনো কথা না বলে সে আস্তে আস্তে উঠে গেল। রাতের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশী সুপরিচিত। বছর 2 মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। তাহলে রাতের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসছে, মানে পিতলের একটা ঘটি আছে, সেটাকে বন্ধক দেবে। এখন এই বন্ধক দেওয়া বিষয়টা একটু লজ্জার। মানুষ ভীষণ বিপদে পড়লে, আর আমাদের কাছে গরিবিটাও একটা লজ্জার। গরিবিটা যেহেতু আমাদের কাছে লজ্জার, যদিও লজ্জা হওয়া উচিত না, তা সত্ত্বেও চলছে কনভেনশন, তাই রাতের অন্ধকারে সে লুকিয়ে বন্ধক দিতে গেছে। লুকিয়ে তার ঘটিটা বন্ধক দিতে গেছে। নাহলে রাতে সে তো আর কোনো চুরি করেনি, তার রাতের অন্ধকারে যাবে কেন? আর লুকিয়ে ঘটিটা, কারণ এই বন্ধক দেওয়া ব্যাপারটা একটু লজ্জার, সেই কারণেই সে ওই বংশীর দোকানে এসে রাতের অন্ধকারে ওই ঘটিটা দিতে গেছে। পিতলের, না ঘটি নয়, পিতলের থালা, সরি, ঘটি নয়, পিতলের থালাটি যেখানে বসে তার মাচার নিচে দিয়ে বলেছে, খুড়ো, এটা বিনিময়ে একটা টাকা দিতে হবে। এখন এই যে থালাটা, এই থালাটা বহুবার গফুর এই বংশীর দোকানে বন্ধক রেখে এসেছিল, তার জন্য বংশী এটা জানে, এটার ওজন ইত্যাদি জানে, তাই আপত্তি করলো না, দিয়ে দিয়েছে। কারণ কোনো কিছু যখন বন্ধক রাখা হয়, তখন যে বন্ধক রাখে সে ওই বস্তুটির দামটা আগে যাচাই করে নেয়। একটা জিনিসের দাম যদি 1 টাকা হয়, তার বিনিময়ে কিন্তু 1 টাকা দেবে না। হ্যাঁ, যদি ফেরত না দেয়। জিনিসটার দাম যদি 10 টাকা হয় বা 5 টাকা হয়, মানে যে টাকা সে বন্ধক বাবদ দেবে তার থেকে অনেক বেশি টাকা হয়, তাহলেই কিন্তু বন্ধকে জিনিসটা ফিরিয়ে আনার একটা আগ্রহ থাকবে। কারণ বন্ধক দেয় হচ্ছে সুদে। 1 টাকা যে গফুর 1 টাকার বিনিময়ে যে থালাটা বন্ধক রাখছে বংশীর দোকানে, তার বিনিময়ে যখন থালাটা ফেরত নেবে
তখন কিন্তু 1 টাকা দিলে হবে না, 1 টাকার সঙ্গে সুদ দিতে হবে, কিন্তু এখন যদি জিনিসটার দামই 1 টাকা হয় তাহলে আর ফেরত না নিলেই তো হয়। সেই কারণে জিনিসটার দামের থেকে অনেক বেশি, মানে যত টাকা বন্ধক দেয় তার থেকে বহুগুণ বেশি বস্তুটার দাম থাকে, যে কারণে যদি ফেরত না নেয় তাহলেও লাভ, আর ফেরত নিলেও লাভ, তাহলে সুদ পাবে, ফেরত না নিলে বেচে সেটাকে অনেক বেশি টাকা পাবে যত টাকা বন্ধক দিয়েছে। পরের দিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল, সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। তাহলে মহেশ তো পালিয়ে গেছিল, খুব স্বাভাবিক। খাবার না দিয়ে যদি কাউকে বেঁধে রাখা হয় তাহলে তো সে সেখানে বাধা থাকবে না, সে তো দড়ি ছিঁড়ে পালাবেই। তো পরের দিন সকালে তাহলে গফুর ওই 1 টাকা বন্ধক দিয়ে যে পেয়েছে থালাটা, সেই টাকাটা দিয়ে সে মহেশকে ছাড়িয়ে নিয়ে এসছে। এবং একটা জিনিস ভাবুন যে তার কাছে 1 টাকাও নেই, মানে মহেশকে ছাড়াতে যে টাকাটা লাগবে, সেই ফাইন তো খুব বেশি হতে পারে না, ছাড়াতে যে টাকাটা লাগবে সেই টাকাটা ওর কাছে নেই। এতটাই গরিব যে তার খাওয়া কোনো মতে জোটে, কিন্তু তার অতিরিক্ত টাকাটা মানে ছাড়ানোর জন্য যে টাকা, তার জন্য তার থালা বন্ধক দিতে হচ্ছে। যাই হোক, এবার তাহলে মহেশকে কোথায় দেখা যাবে? স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সেই পুরানো জায়গায় যথাস্থানে মহেশকে আবার দেখা যাচ্ছে, সেই বাবলাতলায়, সেই দড়ি, সেই কুটা, মানে সেখানে তৃণহীন আধার, যেখানে ঘাস নেই। যে বাবলাতলাটায় ওকে বেঁধে রাখা হয় তার নিচে যদি ঘাস লতাপাতা থাকতো তাও তো সে সেটা খেতে পারতো, কিন্তু সে জায়গাটায় কিছু ঘাস লতাপাতা নেই। সেরকম একটা জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে, এবং তার সেই খাবার না পেয়ে তার চোখ কী হবে? ক্ষুধাতুর, মুখের মধ্যে ক্ষুধা পেয়েছে, সেই ছাপ মুখের মধ্যে পড়বে, সেই ক্ষুধাতুর কালো সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। তাহলে মহেশ ওই বাবলাতলায় বাধা আছে, সেই সময় দেখা যাচ্ছে একজন বুড়ো গোছের মুসলমান সে মহেশকে তীব্র চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করছে, মানে ভালো করে দেখছে। কেন দেখছে সেটা পরের লাইনে আসছি। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। তো 2 হাঁটু জড়ো করিয়া বলতে যদি বোঝা, আমি এইভাবে যদি বসে থাকি 2 হাঁটু জড়ো করিয়া, এইভাবে, তাহলে একটু দূরে বোঝা যাচ্ছে যতটা, আপনারা দেখুন এইভাবে যদি বসে থাকি তো তাহলে দেখা যাচ্ছে যে সেই বাবলাতলাতে মহেশকে, যে জায়গায় মহেশ বাঁধা থাকে, সেই বাবলাতলাতে মহেশকে বেঁধে রাখা আছে, মহেশ আছে সেখানে, এবং একটা বুড়ো মুসলমান মানুষ মহেশকে খুব তীব্রভাবে পর্যবেক্ষণ করছে। আর দূরে গফুর 2 হাঁটু জড়ো করিয়া চুপ করে বসে আছে। পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের খুঁটইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া, মানে পকেট থেকে 10 টাকার নোট বার করে ভালো করে খুব মসৃণ করছে আর কি। যেমন যদি এইখানে বুঝি দেখানো যায় যে পকেট থেকে একটা টাকা বার করা হলো, এটা 10 টাকা নয়, বেশি। এই টাকাটাকে যদি মানে বারবার করে এরকমভাবে ইস্ত্রি করার চেষ্টা করা হচ্ছে, ভালো চকচকা করার চেষ্টা করা হচ্ছে, তো পকেট থেকে 10 টাকার নোট বার করে সেটাকে মসৃণ করিয়া তাহার কাছে গিয়া বলিল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। এইবারে ব্যাপারটা বোঝা গেছে যে এই বুড়োটা কেন পর্যবেক্ষণ করছিল, অর্থাৎ এই গরুটা কত দাম হতে পারে, কত দাম দিতে পারে গরুটা, ওই গরুটাকে কিনতে এসছে। সেই জন্য ভালোভাবে দেখে শুনে নিয়ে 10 টাকার হাতে দিয়ে বলল যে, আর মানে 10 টাকার কম দেবে না, পুরোপুরি 10 টাকা নাও। হ্যাঁ, তাকে দিল। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়াছিল। গফুরের আছে কোনো তেজ তুজ কিচ্ছু নেই, মানে বসে আছে, নড়াচড়া করে না। তো 10 টাকা যখন দিল তখন সে হাত বাড়িয়ে সে টাকাটা নিয়ে নিল, সেভাবেই বসে আছে জবুথবু। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার
উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহলে এতক্ষণ কিন্তু গফুর চুপচাপ বসেছিল। যখন সেই বুড়োটি ওই গরুটাকে পর্যবেক্ষণ করছে, অসহায়ের মতন বসেছিল, তারপরে যখন 10 টাকা দিল, সেই টাকাটাও সে হাত দিয়ে নিয়ে নিল এবং বুড়োটা ওই গরুটাকে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে আর 2টো লোক এনেছিল। 10 টাকা যেই দিয়ে দিয়েছে, তার মানে গরুটা বুড়োটার হয়ে গেছে। এবার গরু সে নিয়ে যাবে বলে সঙ্গের যে 2টো লোককে নিয়ে এসেছিল, সেই 2টো লোকের মধ্যে যখন ওর দড়িটা খুলছে, তখন অকস্মাৎ মানে গফুর উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে বলল, খবরদার বলছি, হাত দেবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে অসহায় গফুর মহেশকে দিয়ে বিভিন্ন সময় যে বিব্রত ছিল, মহেশকে দিয়ে তো কাজ হয় না, মহেশ তো বুড়ো হয়ে গিয়েছে। মহেশকে প্রতিপালন করা মানে খরচ হওয়া, মহেশের থেকে আর সার্ভিস পাওয়া যাচ্ছে না, উল্টো মহেশের জন্য খরচ হচ্ছে এবং গফুরের নিজেরই সংসার চলে না, তাই তার উপরে আরেকজনকে শখে প্রতিপালন করবে সেরকম অবস্থা তার ছিল না। যে শখ থেকে, মানুষ তো শখ থেকে বিড়াল পোষে, কুকুর পোষে, যেখান থেকে সে কিছু রিটার্ন পায় না। তো যাদের পয়সা আছে তারা শখে পশু পোষে, কিন্তু গরিব মানুষ তো শখে পোষে না। গরিব মানুষ পশু পোষে তার বিনিময়ে তার পশুর থেকেও সে কিছু যাতে রিটার্ন পায়। তো যেহেতু মহেশের থেকে কিছু রিটার্ন পাওয়া যাচ্ছে না, মহেশ বুড়ো হয়ে গেছে, মহেশকে প্রতিপালন করা মানে একটা ভার, একটা বোঝা, তাই গফুর তাকে বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তটা সে মন থেকে নিতে পারেনি, সে দোদুল্যমানতায় ভুগছিল। মহেশের প্রতি এত তার ভালোবাসা, এত তার মানে সন্তান সম, কিন্তু তাকে নিয়ে কী করবে বুঝতে পারছে না। কারণ এই মহেশ শুধুমাত্র সে বাড়িতে থেকে মাঝে মাঝেই দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়ে কখনো জমিদারের বাগানে গিয়ে হানা দেয়, কখনো প্রতিবেশীদের বাগানে গিয়ে হানা দেয়, যার ফলে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয় গফুরকে। কোনো সময় খোয়ারে দিয়ে দিলে জরিমানা যায়, খোয়ারে না দিলেও লাঞ্ছনা সহ্য করতে হয়। তাই নিয়ে এই যে একটা অবস্থা, এই অসহায় অবস্থার থেকে মহেশকে কী করবে, নিজের কাছে রাখবে না বেঁচে দেবে, এই জায়গাটা সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। সেই সিদ্ধান্তহীনতায় আমাদের একটা সরকারকেও আমরা ভুগতে দেখেছি এক সময়। হ্যাঁ, যাই হোক, সেই সিদ্ধান্তহীনতায় ভুগছিল। আমরা অনেক সময় ভুগি সিদ্ধান্তহীনতায়। আমাদের বড়দের আমাদের এই অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যে কী করবো বুঝতে পারি না। তো সেই জায়গাটার থেকে সে ওই বুড়ো লোকটাকে ডেকে এনেছিল। খুব আপনারা ভালো করেই বুঝতে পারছেন, তার মানে গুহাটার লোককেই ডেকে আনছে, সেই বুড়োটাকে ডেকে এনেছিল। সেই বুড়োটা তাকে মহেশকে ভালো মতন পর্যবেক্ষণ করে তার দাম নির্ধারণ করে 10টা টাকা তখন তাকে দিল। সেই টাকাটাও সে নিল। তখনও কিন্তু সে টাকাটা মানে অস্বীকার করে, নিয়ে নিল। এই টাকাটা যখনই সে নিয়ে নিল, এবারে তো গরুটা আর গফুরের নয়, এবারে গরুটা হয়ে গেছে ওই বুড়োটার। তাহলে গরুটা যখন তার বুড়োটার হয়ে গেছে, গরুটা এবার নিয়ে যাবে সে। এই মুহূর্তে যখন গরুটা নিয়ে যাচ্ছে, সেই সময় মহেশ বাস্ট করছে। এটা কিন্তু হয়, এটা কিন্তু ভীষণভাবে হয়। অনেক সময় আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছি, যদি উদাহরণটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য, বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলেও এই মুহূর্তে আমার কাছে সেই উদাহরণটাই এসছে। আমি লাইভ করছি বলে, লাইভ না করলে হয়তো ভেবে চিনতে, যদি ভিডিও করে পোস্ট করতাম ভেবে চিনতে অন্য কোনো উদাহরণে আসতাম। যেটা আসছে, ধরুন একটি বিবাহযোগ্যা কন্যা, তার বাবা সেই কন্যার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, বিয়ের সম্বন্ধ দেখেছেন, কোনো একটা জায়গায় কথা বলছেন, বিয়ের প্রস্তুতি চলছে, তারপরে বিয়ের পাকা সিদ্ধান্ত হয়ে গেছে, বিয়ের ঠিকও হয়ে গেছে। এখন সেই কন্যাটি হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে, অন্য কোনো ছেলের সঙ্গে মানসিক সম্বন্ধে জড়িয়ে আছেন। কিন্তু এই বিষয়গুলো যেহেতু এখন অনেকটা ইজি হয়ে গেছে, যদিও তবু আগে এই বিষয়গুলো তো মানে বাবাকে বা মাকে বলা, কন্যা যে বাবা বা মাকে বলবে তার পছন্দের একটি মানুষ আছে, সে তাকেই বিয়ে করতে চায়, সেটা লজ্জায় বলতে পারতো না। আমাদের সামাজিক নিয়মকানুন এরকমই ছিল, এখনও আছে। এখনও যে সব বাড়িতেই বাবাকে বা মাকে ছেলে বা মেয়ে বলবে
যে বাবা ওই ছেলেটাকে আমি পছন্দ করি, বা বাবা আমি ওই মেয়েটাকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। যেটা বললে তার অভিভাবকরা যাচাই করে দেখতে পারে যে আমার মেয়েটি বা আমার ছেলেটি যে ছেলেটি বা মেয়েটিকে পছন্দ করেছে সে আমার পছন্দযুক্ত কিনা, তার সঙ্গে বিয়ে দেওয়া যায় কি না। যাই হোক, এটা সে মেয়েটা সাধারণত বিশেষত মেয়েরা বলতে পারে না। তাহলে সম্বন্ধ দেখার কাজ যখন চলছে তখনই বলতে পারত যে বাবা আমি এই ছেলেটাকে বিয়ে করবো না, আমার একটা পছন্দের ছেলে আছে। সেটা বলতে পারেনি লজ্জায়। এবং আস্তে আস্তে দিনগুলো এগোচ্ছে, আর তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা লড়াই চলছে, বিয়ের প্রস্তুতি চলছে। তারপরে কি দেখা যায়, বিয়ের দিন বাসর ঘর থেকে বিয়ের দিন সে হয়তো কোনো অবস্থায় সে সাজাগোজাও করেছে, তাকে সাজগোজ করানো হয়েছে, কোনো অবস্থায় গয়না টয়না পরা বউয়ের পোশাক পরে সে হট করে বাড়ির থেকে পালিয়ে গেছে। শেষ মুহূর্তে সে ডিসিশন নিয়েছে, যখন হয়তো তাকে ডাকছে এবার পুরুতমশাই তার কাজকর্ম করে বিয়ের যে আসর, তার প্রাথমিক কাজকর্ম করে যখন পুরুতমশাই ডাকছে, বর এসে গেছে, হ্যাঁ, তখন পুরুতমশাই হয়তো ডাকছে যে মেয়ের বাবাকে বলছে এবার কন্যাকে বিয়ের আসরে নিয়ে আসো। বাবা মেয়েকে আনতে গিয়ে দেখছে মেয়ে বাড়িতে এনে মেয়ে পালিয়ে গেছে। তো এরকম ঘটনা কিন্তু আমরা সিনেমাতে অনেক দেখেছি। বাস্তবে আমাদের হয়তো সেই অভিজ্ঞতা নেই, তবে শোনার অভিজ্ঞতা আছে। আমি তো শুনেছি, আমি দেখিনি, কিন্তু আমি এরকম ঘটনা অনেক শুনেছি যে বিয়ের দিন পালিয়ে গেছে। ঠিক সেরকমই গফুর দনমনো অবস্থায় সিদ্ধান্তহীনতায় ভুগে সেই গরুটাকে বেচার জন্য লোককে ডেকে এনেছে। সে লোকটি দেখেছে, পর্যবেক্ষণ করেছে, দরদাম করে যখন 10 টাকা দিয়েছে তখনও সে টাকাটা নিয়েছে। নেওয়ার পরে যখন গরুটা নিয়ে চলে যাবে তখন সে বাস্ট করে বলছে, কি বলছে, উদ্ধত কণ্ঠে। গফুর তো সাধারণ ভদ্র মানুষ, সে তো উদ্ধত কণ্ঠে বলার লোক নয়। সে উদ্ধত কণ্ঠে বলছে, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। সে উদ্ধত কণ্ঠে তাকে বলছে, মানে গায়ের জোর দেখিয়ে, যে ঘড়িতে হাত দিও না, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়ো আশ্চর্য হইয়া কইল, কেন? মানে ওরা তিনজন চমকে আছে, ব্যাপারটা কিনে ফেলেছি, আমি জিনিসটা কিনে ফেলেছি, এবার আমি নিয়ে যাব না। তার গফুরের এই অস্বাভাবিক আচরণ দেখে তারা তো আর জানে না যে গফুর সিদ্ধান্তহীনতায় ভুগছে, গফুর এই মহেশকে মানে সন্তানের মতন স্নেহ করে, তা তো সেটা জানে না যে কিনে ফেলেছি, এবার স্বাভাবিকভাবে নিয়ে যাব। সেজন্য তারা চমকে উঠিল। চমকে উঠে জিজ্ঞেস করলো, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? অর্থাৎ কৈফিয়ত দেবে না সে। গফুর রাগে জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহলে গফুরকে যখন জিজ্ঞাসা করছে, আশ্চর্য হয়ে গেছে যে তাকে তো, ছেলেটা তো নিজে নিজে আসেনি, গফুরের কাছে ছেলেগুলো নিজে নিজে আসেনি, গফুরই তাকে খবর দিয়ে ডেকে এনেছে। সে তাকে দেখেছে, দেখে টেকে নিয়ে দরদাম হয়ে যাওয়ার পরে টাকাটা দিয়ে দেওয়ার পরে যখন বস্তুটা তার হয়ে গেছে তখন সে স্বাভাবিকভাবেই নিয়ে যাবে। সেই সময় নিতে যাওয়ার সময় গফুর উদ্ধত হয়ে বাধা দিচ্ছে। তার ফলে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, কেন? গফুর তার উত্তর দিচ্ছে, কেন আবার কি? মানে সেই মেজাজ তার তখন আছে, আমার জিনিস আমি বেচবো না, যাও বলে। এইবারে বেচবো যখন না, তাহলে তো টাকাটা নিতে পারে না, এবার টাকাটা সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার যে রিয়াকশান, গফুর যে প্রতিক্রিয়া দিচ্ছে, স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। ভদ্রলোক হলে টাকাটা হাতে যখন নিয়েছে টাকাটা হাতে ফেরত দেওয়ার কথা, কিন্তু গফুরের তখন কিন্তু সেই মানসিক পরিস্থিতি নেই। গফুর কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই। গফুর টাকাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। জগবন্ধু, তুমি দেখছি প্রথম থেকে আছো, তুমি দেখছো, ধন্যবাদ তোমাকে। পরে কিন্তু আমাকে বলবে, বুঝলে, বাংলা তো আমার সাবজেক্ট নয়, বাংলা আমার পড়ানোর কথা নয়, হচ্ছে কি না তুমি লক্ষ্য করছো, তুমি আছো, আমি লক্ষ্য করেছি প্রথম থেকে, তোমাকে বললাম। তারক দাস বলেও আরেকজন দেখছেন, তাকে আমি যদিও চিনি না, কিন্তু জগবন্ধু আমারই একজন সহকর্মী, ইরিগেশন দপ্তরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, আমি পিডব্লিউডিতে আছি, ও দেখছে, হয়তো আশ্চর্য হচ্ছে ওই
মুসলমান যিনি কিনতে এসেছিলেন তার মতন, যে মনন্দা আবার বাংলা পড়াতে শুরু করেছে। যাই হোক, নোটটা ছুঁড়িয়ে ফেলে দিল। যখন নোটটা ছুঁড়ে ফেলে দিল, এবারে কিন্তু বুড়ো বুঝে গেল যে তাহলে গরুটা সে বেচবে না। তাহলে বেচবেই যখন না, তাহলে আগের দিন বায়না করতে গেছিল কেন, সেই প্রশ্নটাই সে করছে। তারা কইল, কাল পথে বায়না নিয়ে এলে যে, তুমি যখন বেচবেই না তাহলে গতকাল তুমি আমার বায়না নিয়ে এলে কেন? আর বায়না মানে কি? বায়না তো বিনা পয়সা হয় না। বায়না মানে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে এসছে। তাহলে কিছু টাকা অ্যাডভান্সে নিস, তাহলে বায়না নিয়ে এলে যে, বেচবে না কেন তুমি? তোমার টাকা বেচবে না তো আগের দিন বায়না নিয়ে এলে। এবং আমি তো হ্যারাস্ট হলাম, তুমি যদি না বেচো, তুমি টাকা বায়না নিয়ে এসছো, বায়না নিয়ে আসার পরে আমি আসলাম, তো আমার সময় মূল্য নেই। যাই হোক, তো তারা কইল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এবার বায়নার টাকাটাও ফিরিয়ে দিচ্ছে। এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাক হইতে 2টা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া দৃঢ়ভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে? এই তো দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন, এই না? বুড়ো লোকটা কিন্তু বুঝতে পারেনি। তাহলে গফুর আগের দিন 2 টাকা বায়না পর্যন্ত নিয়ে এসছে, মানে 12 টাকা, 10 টাকা, আগের দিন 2 টাকা নিয়ে এসছে। এবার গরুটা কেনার পরে গরুটাকে এখন নিয়ে যাবে, তখন সে এইভাবে রিয়াক্ট করছে, আমি গরু বেচবো না। মানে গফুরের মনে যে কি উথাল পাথাল হচ্ছে, সন্তানকে বেচে দিচ্ছে কার কাছে? কসাইয়ের কাছে, যে কসাই কিছুক্ষণ পরে কেটে ফেলবে তার সন্তানকে। তার মনে যে কি উথাল পাতাল হচ্ছে, সেটা সেই মুসলমান বুড়ো বুঝতে পারছে না। যার ফলে সে উল্টো ভাবছে যে চালাকি করে দাম বোধহয় বাড়িয়ে নেওয়ার জন্য বার্গেনিং করছে। বার্গেনিং করে গফুর আসলে অভিনয় করছে, বার্গেনিং করে আরও টাকা বাড়িয়ে নিতে চাইছে। সেই জন্য বলছে, ও আরও 2 টাকা বেশি নেবে তুমি, ঠিক আছে, পানি খেতে, মানে 2 টাকা বকশিস, 2 টাকার দাম হিসাবে দিচ্ছে না, 2 টাকা বকশিস, পানি খেতে, পানি মানে জল, এখানে জল খেতে মানে তো জলটা মিষ্টি খেতে, আমরা মিষ্টি খাওয়ার জন্য নেই, আমরা বলি মিষ্টি খাওয়ার জন্য নেই, যে ওর বাচ্চা মেয়ে আমিনার কাছে আরও 2 টাকা দাও। এটাকে দাম হিসাবে কিন্তু দিচ্ছে না। গফুরকে 12 টাকা দিয়েছে, 2 টাকা অ্যাডভান্স আর 10 টাকা দিয়েছে, কারণ দামটা সে 12 টাকায় ধার্য করেছে। এইবার দয়া পরবশ হয়ে বা স্নেহ হয়ে যেভাবেই হোক আরও যে 2 টাকা সে দিচ্ছে, এটা কিন্তু দাম বাবদ দিচ্ছে না, এটা সে পানি খেতে মানে জল খাবার খেতে তার মেয়েকে বকশিস দিচ্ছে বলে ওর সঙ্গী লোকজন যে ছিল তাদেরকে বলছে, না ওর মেয়ের হাতে আরও 2 টাকা দাও। কিন্তু গফুর আরও 2 টাকা দাও, এই না, কিন্তু এর বেশি কেউ 1 আদলা দেবে না। তা যা ও গফুর তার উত্তরেও বলছে না। গফুর তো টাকার জন্য করেনি, ওরা তো বুঝতে পারছে না। আরও 2 টাকা দাও মানে 14 টাকা হয়ে যাচ্ছে, তখনও গফুর বলছে না। তখন ভদ্রলোক বলছেন, ভদ্রলোক ভাবছেন যে মানে বুড়ো মানুষটা ভাবছে যে গফুর বার্গেনিং চালাচ্ছে, তাই জন্য বলছে এর বেশি 1 আদলা দেবে না। তা জানো, আদলা মানে পয়সা। আদলা, আধুলি, আধুলি আমরা আটানাকে আধুলি বলতে, আটানা বা আধুলি আমরা ছোটোবেলায় বলতাম, এখন তো আটানার ব্যবহারই নেই। তো 1 আদলা দেবে না মানে 1 টাকা তো দূরের কথা, মানে আটানাও দেবে না। তা জানো, হ্যাঁ বলছে গফুরকে, তো এর বেশি কেউ দেবে না। গফুর সজোরে মাথা নাড়ায় কইল না, সজোরে মাথা নাড়িয়ে কইল না। বুড়া বিরক্ত হইল, কইল না তো কি, চামড়াটাই যে বিকবে, নইলে মাল আর আছে কি? এবার বুড়োটা বিরক্ত হয়ে গেল। স্বাভাবিক তো, আগের দিন বায়না নিয়ে এসছে, এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? বায়না নিয়ে এসছে, 2 টাকা 10 টাকা দিল, 10 টাকা নিয়ে 12 টাকা, 10 টাকা হাতে নেওয়ার সময় সে কিছু বললো না, হ্যাঁ 12 টাকা সে রাজি হয়ে গেল। নিয়ে নেওয়া মানে তো রাজি হওয়া, বৌনং সম্মতি লক্ষণ, রাজি হয়ে গেল। এইবার গরুটা খোলার সময় সে নাটক করতে শুরু করেছে, ধমকাধমকি করতে শুরু করেছে, অটোমেটিক্যালি বুড়োটা ভাবছে যে বার্গেনিং করছে। আরও 2 টাকা সে দিতে চাইল, তখনও সে বলছে না। স্বাভাবিকভাবে বুড়োটা তো ধৈর্যচ্যুতি হবে।
হ্যাঁ, বুড়ো তো বুঝতে পারছে না যে আসলটা কি। তাই সে বললো যে চামড়া ছাড়া এটার মধ্যে আর কিচ্ছু নেই। এই গরুটার যা হাল, যেভাবে যে বুড়ো হয়ে গেছে, এই চামড়াটাই শুধু বিক্রি হবে, অন্য মাংসটা বিক্রি সেভাবে হবে না। তাহলে এর বেশি দেবো কি করে? তোবা তোবা, গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। আসলে ওই যে বলছে চামড়াটাই ছাড়া আর কিছু বিক্রি হবে না, দাম পাওয়া যাবে না, তার মানে চামড়া চামড়া কখন পায়? গরুটা মরে যাবার পরে তো। তা গরুটা যাওয়ার সঙ্গে সঙ্গে মরে যাবে তা তো নয়, তার মানে গরুটাকে মেরে ফেলবে। তাহলে মুখের উপর বলছে যে তোমার সন্তানকে আমি মেরে ফেলবো, তাহলে বাবার কি অবস্থা হবে? তাই তার মুখ থেকে একটা গালাগালি বেরিয়ে গেছে। তোবা তোবা তো বলেছেই, মানে শিউড়িয়ে উঠছে কথাটা শুনে। সে শিউড়ে উঠবে না? যাদের সন্তান আছেন তারা বুঝবেন যে সন্তানকে মেরে ফেলা হবে। কেউ যদি এসে বলে যে তোমার সন্তানকে আমি মেরে ফেলব, তার রিয়াকশানটা কী হবে? রিয়াকশনটা ব্রেন থেকেও হবে না, এইখান থেকে হবে। প্রতিবত্ত ক্রিয়া, আমরা যেটা ক্লাস 10-এ জীবন বিজ্ঞানে পড়েছি, প্রতিবত্ত ক্রিয়া। আমাদের যখন শরীরে কোনো এই হাতে আমি টিপলাম বা হাতে মারলাম বা টাচ করলে যেটা আমরা কী করে বুঝি, এখান থেকে নার্ভ দিয়ে ব্রেনে যায়, ব্রেন বলে দেয় যে হাতে তোমাকে মেরেছে। কিন্তু হঠাৎ করে আগুনে যদি হাত দিই, আগুন থেকে হাতটা ছট করে টেনে অটোমেটিক আগুন থেকে হাতটা টেনে নিই, ভুলবশত আগুনে হাত দিয়ে ফেলেছি, ফং করে ছেড়ে টেনে নিয়ে আসি। তার কারণ হচ্ছে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যেতে পারে, তাহলে এই হাত থেকে ব্রেনে যেতে অনেক সময় লাগবে। ব্রেন বলে দেবে যে তোমার হাত পুড়ে যাবে, তুমি হাতটা সরিয়ে নাও, এটা অনেক সময় লাগে। সেই জন্য এইরকম অ্যাক্সিডেন্টাল কেসে আরেকটা সিস্টেম আছে, এইখানে আমাদের একটা সেন্সেশন আছে, এখান থেকে বলে দেয় যে হাতটাকে সরিয়ে নাও। এটাকে আমরা বলি প্রতিবত্ত ক্রিয়া। তো সেই প্রতিবত্ত ক্রিয়াতেই মানে গফুরের সেই প্রতিবত্ত ক্রিয়াটা হচ্ছে। সেই ক্রিয়াতে যখন সে বলছে যে চামড়া ছাড়া আর কি পাবো, তখন তো তার কী রিয়াকশান, সেখান থেকে সে তোবা তোবা অটোমেটিকই বলেছে। সে তো মানে আমরা হলে বলতাম ভগবান রাম রাম এই কথা বলে উঠতাম। হঠাৎ করে যদি সেরকম কিছু হতো, হিন্দুরা হলে বলতাম হায় রাম বা রাম রাম বা হায় ভগবান, এরকম একটা তো আমরা আতঙ্কের একটা সুর বলতাম। এবং তার মুখ দিয়ে একটা কটু কথাও বেরিয়ে গেছে, কারণ তার সন্তানকে কেটে যাওয়ার কথা বলছে। এবং এবারে সে ধমকি দিল যে তুমি যদি ভালোই ভালো ফিরে না যাও, কারণ টাকাটা যখন সে ফেরত দিয়ে দিয়েছে ছুঁড়ে, সে ছুঁড়েই দিক আর হাতেই দিক, তার মানে গফুরের দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে যে সে গরুটাকে বিক্রি করবে না। অর্থাৎ তোমার টাকা তোমাকে আমি ফেরত দিয়ে দিয়েছি, 10 টাকাও দিয়েছি, আগের 2 টাকাও দিয়েছি, তোমার আর বাড়তি 2 টাকা আমার দরকার নেই, তোমাকে আমি তা গরু বিক্রি করবো না, ব্যাস। তুমি আবার বচসা করছো কেন? আবার যুক্তির অবতারণা করছো কেন? তোমাকে আমি গরু বিক্রি করবো না। আমি মুখে বলিনি, কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝিয়ে দিয়েছি যে গরুটা আমি বিক্রি করবো না। আর ওরাও ব্যাপারটা যেহেতু বুঝতে পারছে না, ওরা বিভিন্ন বচসায় যাচ্ছে। সেই কারণে গফুর দেখলে এবার তো ভদ্র ভাষা বললে হবে না, যেহেতু হিন্দু জমিদার, এবার সেই জন্য বলল। এবং হিন্দুর গায়ে তো গরুকে বেচে দেবে, মানে গোহাটায় বেচে দেবে, এমনি পোষার জন্য বেচে দিলে কোনো সমস্যা নেই, কারণ গরু তো কিনেই না। হিন্দু মানুষও তো গরু পোষে, হিন্দুরাও তো গরু পোষে, তাহলে কীভাবে পোষে? তাহলে তাকেও কিনে আনতে হয়। তো পোষার জন্য বিক্রি করলে কোনো ক্ষতি নেই, কিন্তু বিক্রি করা দেওয়া হবে কাটার জন্য। এটা হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পূজা করে, তাদের কাছে এটা একটা বিরাট বড় অপরাধ। তো এই জন্য জমিদারকে যদি জানায়, তাহলে জমিদারের লোক জুতা মারতে মারতে গ্রাম থেকে বার করে দেবে। তাই এই সমস্ত হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল। কিন্তু কিছুক্ষণ ওই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গেছে। তাহলে এই হাঙ্গামা, ওরা তো বেপারার লোক, হ্যাঁ, গফুরের মস্তানি করছে, হাঙ্গামা হবে, লোকজন চলে আসবে, সেই জন্য তারা এই হাঙ্গামা বাড়ালো না, তারা চলে গেল। কিন্তু জমিদারের কানে কিন্তু অলরেডি কথাটা পৌঁছে গেছে, তাই জন্য গফুরের ডাক পড়েছে। গফুর সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে।
কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি তা করতাম না, আমি না করতাম না। আজ আপনি যা জরিমানা করতে আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজেই দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষর দিয়ে উঠিয়া দাঁড়াইল। তাহলে ঘটনাটা কি, যে জমিদার বাবুর তো কানে পৌঁছেছে এবং হিন্দু জমিদার ব্রাহ্মণ জমিদার এইটা তো আমাদের ভীষণ একটা অন্যায় কাজ করে ফেলেছে এবং সেই কারণে তাকে ডেকে এনেছে। ডেকে এনে জমিদারের সদর, মানে যেখানে লোকজন বসে টসে, জমিদার যেখানে বসে শাসন চালায়, সেই সদরে জমিদার বসে আছে। মানে রাজার যদি দরবার হয় তাহলে এটা জমিদারের দরবার। সব জায়গায় তো দরবার থাকে, আমাদের শাসন করা হয় নবান্নর থেকে বা দিল্লির থেকে। তো সেরকম রাজাদেরও একটা রাজ দরবার থাকে, অন্দরমহল থাকে, তার শোবার কক্ষ যেমন থাকে, রাজ দরবার থাকে, সেখানে সবাই আসে, রাজকর্মচারীরা, মন্ত্রীরা। হ্যাঁ, সিমিলারলি জমিদারেরও একটা দরবার থাকে, সেই দরবারে জমিদারের লোকজন আসে, তাদের দরবারে চাকরি করা কর্মচারীরা আসে, অন্যান্য বিভিন্ন, সেখানে অনেক লোকজন আছে। সেখানে এসে যখন গেল তখন গফুরকে বলছে, গফরা। গফুর বলে ডাকছে না, আগেই বলেছি একটু তাচ্ছিল্য করে, যারা একটু নিচু স্তরে তাদেরকে আমরা তাচ্ছিল্য করে কথা বলি। গফরা, তোকে যে কী শাস্তি দেবো বুঝে পাই না। মানে অনেক সময় গফুরকে অনেক সময় মানে বাগান ঠাগান যখন নষ্ট করেছে জমিদার কিন্তু ছেড়েও দিয়েছে, কিছু ধমক ধমক দিয়ে ছেড়েও দিয়েছে গরিব বলে। এবার বলছে তোকে যে কী শাস্তি দেবো। গফুর কিন্তু বলল যে এই জায়গাটা যে গফুর কাঁদো কাঁদো হয়ে বলছে, আমি ইচ্ছা করলে কাঁদো কাঁদো হয়ে দেখাতে পারি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু যাই হোক মাস্টারমশাই কান্নার অভিনয় করে না পড়ানোর সময়। আমি আপনারা বললে আমি কাঁদো কাঁদো হয়েই দেখাতে পারি, যে মনে হচ্ছে যে আমি নিজেই গফুর। আমি যদি এখন নিজেকে গফুর ভাবতে শুরু করি, আমার চোখ দিয়ে কান্না আমি আপনাদের দেখাতে পারি, আমি যে ঝরঝর করে কাঁদছি। যাই হোক, সকলে বিস্মিত হইল। মানে তখন গফুর উত্তর দিচ্ছে, নিজের থেকেই বলছে যে আমরা গরিব মানুষ। কারণ গফুর তো প্রচণ্ড অপরাধ বোধে ভুগছে, সন্তানকে বিক্রি করতে যাচ্ছিল, প্রচণ্ড অপরাধ বোধে ভুগছে। সেই জন্য, এবং সে কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে সে ভুল করে বায়না নিয়ে এসেছিল, তারপর সে টাকা ছুঁড়ে ফেলেছে, ঝগড়া করেছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম তার কাছে গেছে, মানে জমিদারের কাছে খবর গেছে। এই সময় তার অপরাধ বোধ থেকে তার মনে কিন্তু একটা শাস্তি, যে আমার একটা শাস্তি পাওয়া উচিত। আমাদের সময় আমাদের যখন মনে হয় কোনো অপরাধ বোধ জাগে, তখন মনে হয় আমি অপরাধ যখন করেছি তাহলে আমার একটা শাস্তি পাওয়া উচিত। নিজের মন থেকেই হয় যে আমি একটা শাস্তি পাই। গফুর তো সেইটা চাইছে এবং বলছে যে আপনি আমাকে যা জরিমানা করতেন, আমি গরিব তাই, নাহলে গরিব যদি না হতাম আপনি আমাকে যা শাস্তি দিতেন, আমি যা জরিমানা দিতেন তা দিয়ে দিতাম, মানে বিনা বাক্য ব্যয়ে দিয়ে দিতাম বলে কাঁদো কাঁদো হয়ে বলছে। হ্যাঁ, এবং সে নিজের থেকেই, তাকে কিচ্ছু বলতে হয়নি, যেটা কর সে নিজের থেকেই কান ধরে, নাক ধরে, নাক্ষর দেওয়া ইত্যাদি, প্রাঙ্গণের মানে ওই প্রাঙ্গণের এক প্রান্ত থেকে এক প্রান্ত মতো নাক্ষর ঠক্কর, সে জমিদারকে বলতে হয়নি এটা কর, 10 ঘর উদ্ঘোষ কর বা 10 ঘা চাবুক ইত্যাদি কিছু বলতে হয়নি। সে নিজের থেকে কান টান ধরে নাক ঠাক করে তো সে বলছে, করে টোরে নিয়ে নিজেই নিজে মানে আমি কাঁদো কাঁদো হয়ে দেখাতে পারতাম, যাই হোক দেখালাম না। নাক্ষর ঠাক্কর দিয়ে উঠে দাঁড়ালো। এবারে জমিদার সন্তুষ্ট হয়েছে। এবারে জমিদার সন্তুষ্ট বলছেন, শিবুবাবু হচ্ছে জমিদারের নাম, জমিদারের নাম শিবু। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা যা 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 হয়েছে হয়েছে। ও শিবুবাবুর হয়েছেটাকেও কিন্তু চ দিয়ে লিখছে, মানে শিববাবু তো আর অশিক্ষিত নয়, জমিদার মানুষ, তাকেও কিন্তু হয়েছে লিখছে, ছ লিখছে না।
মানে মানে উচ্চারণটা গ্রামে দেখাচ্ছে। শিব সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা যা যা হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে। তো শিব খুশি হয়েছে যে গফুর তো যে কোনো মানে বচসায় যায়নি, আমার গরু আমি বিক্রি করবো, তোমার কি, বলতে পারতো। কারণ গফুর একটু জেদি টাইপের স্বভাব হচ্ছে। গফুর গরিব হতে পারে, কিন্তু গফুর ছিল জেদি এবং বদমেজাজি। জেদি বদমেজাজি হলে হয় কি, তাদের সবসময় বুদ্ধি কাজ করে না, কোথায় জেদ দেখাবো আর কোথায় জেদ দেখাবো না। অর্থাৎ যেখানে জেদ দেখালে আমার ক্ষতি হতে পারে, আমি তো জমিদারের সঙ্গে পেরে উঠবো না। জমিদারের শক্তির সঙ্গে আমার শক্তি যেহেতু সমান নয়, তাহলে জমিদারের সঙ্গে আমার তো টক্কর নিতে যাওয়া উচিত না। টক্কর নিতে গেলে আমি উল্টো ক্ষতিগ্রস্ত হব। কিন্তু বদমেজাজি যারা, জেদি যারা, তাদের সবসময় সেই বুদ্ধিটা কাজ করে না, মেজাজ হারিয়ে মেজাজ এসে ভুলভাল কাজ করে ফেলে। তাই গফুরকে তো জানে যে বদমেজাজি লোক, জেদি লোক, তাহলে সেই লোকটা কাঁদো কাঁদো করে নিজের থেকেই ক্ষমা স্বীকার করছে। তো বলতে পারতো আমার গরু মশা আমি বিক্রি করবো, আপনার কি, বলতে পারতো না। সে তো কোনো বেআইনি কাজ করেনি। আর গরু কাটাটাও তো কোনো বেআইনি নয়, যে গরু কাটা দেশে নিষিদ্ধ তা তো নয়। এটা তো হিন্দু জমিদার তারপর অত্যাচার করছে, আইন বিরুদ্ধ কাজ করছে। তা তুমি হিন্দু, তুমি ব্রাহ্মণ, তুমি গরুকে দেবতা মনে করতে পারো। তা তুমি দেবতা মনে করো মানে আমি মনে করবো, তার তো কোনো নেই। মুসলমানরা তো গরুকে দেবতা মনে করে না, মুসলমানরা তো গরু খায়, মুসলমানদের তো গরু খাদ্য। তা তুমি পাঠা খাও না, পাঠা খাসি খাও না, ছাগল খাও না, তুমি মুরগি খাও না, হাঁস খাও না, শুয়োর খাও না। শুয়োরের মাংসটা কি ডাকেটে খাও? মুরগির মাংস যখন খাচ্ছ, পাঠার মাংস যখন খাচ্ছ, সেই পাঠাটাও তো জবাই করা হচ্ছে। তুমি কালীর সামনে পাঠার জবাই করো না, মোষ বলি দাও না, দুর্গাপূজায় মোষ বলি দাও না। যে মোষের মাংস তুমি খাও না, তা সত্ত্বেও সেই মোষ বলি তো তুমি দাও, পাঠা বলি দাও। মুরগি তুমি খাও, শুয়োর তুমি খাও, শুয়োর তো মুসলমানরা খায় না। তাহলে তুমি যখন মাছ খাও, তুমি যখন এই প্রাণীগুলোকে খাচ্ছ, তাকে তো হত্যা করেই খাচ্ছ। তা তুমি যদি খেতে পারো, সেটা যদি হত্যা করা অন্যায় না হয়, তাহলে আমি মুসলমান, আমি তো গরু খাই, তা গরুটাকে তো মারতেই হবে। তো সে বেলা অপরাধ। তুমি আমাকে ডেকে ধমকাচ্ছ, আমার নিজের গরু, আমি কি তোমার গরু বিক্রি করতে গেছি? আমি কি চুরি করে বিক্রি করছি? সেই যুক্তিগুলো তো আসে। স্বাভাবিক, জমিদারের দরবারে যা বসেছিল, গফুর বদমেজাজি, গফুর জেদি, গফুর সাহসী, তার মানে বোঝা যাচ্ছে গরিব হলো সে সাহসী। হ্যাঁ, তাহলে সেই কথাগুলো তো তার বলার অধিকার ছিল। সে তো কোনো অন্যায় কাজ করেনি, সে তো কোনো বেআইনি কাজ করেনি যে জমিদার তাকে এসে ধমকাবে, তাকে জরিমানা করবে বা তাকে শাস্তি দেবে। অ্যাজ এ মুসলমান সে ঠিকই করেছে। কে কি খাবে, কে কি পড়বে, সে তো নিজের ব্যাপার। এ তো রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। আমি গরু খাবো না আমি মহিষ খাবো, না আমি ছাগল খাবো, খাসি খাবো, সেটা আমি ঠিক করব। হ্যাঁ, রাষ্ট্র ঠিক করতে পারে যদি সেই প্রাণীটা বিলুপ্ত হয়ে যায়। যেমন কচ্ছপ, কচ্ছপ মারলে বেআইনি, কারণ রাষ্ট্র এটা ঠিক করেছে। কচ্ছপ যদি আমরা যথেচ্ছভাবে খেয়ে খেয়ে কচ্ছপ প্রাণীটা বিলুপ্তির পথে, তাহলে কোনো একটা প্রাণীর যদি সংরক্ষণের দরকার হয়, সেই সংরক্ষণ জন্য আমি হরিণ মারলে কিন্তু অন্যায়। আমি হরিণ মারতে পারবো না, বাঘ মারতে পারবো না। আমার ইচ্ছা হলো একটা বাঘ মেরে দিলাম। আর আগে ব্রিটিশ আমলে তো বাঘ মারলে 200 টাকা বকশিস পাওয়া যেত। আরজান সর্দার পড়ে দেখবেন, শিবশঙ্কর মিত্রের লেখা শিকারের বই আরজান সর্দার পড়ে দেখবেন যে বাঘ মারলে কিন্তু 200 টাকা বকশিসও পাওয়া যেত। তো তো বেআইনি কাজ তো করেনি, সে তো ইন্টারাকশনে যেতেই পারতো, কিন্তু নিজেই তো অপরাধ বোধে ভুগছে, নিজেই তো ভাবছে তার একটা শাস্তি হওয়া উচিত। নিজে তো নিজেকে শাস্তি দেওয়া যায় না। জমিদার ডেকেছে, খুশি মনে সে শাস্তি নিয়ে এসছে, এবং নিজের থেকে এই অ্যাটিটিউড জমিদার তো নিজেও জানে। জমিদারকে কে আইন শিখো? জমিদার নিজে জানে না? জমিদার কি অশিক্ষিত? সে নিজে গায়ের জোর ফলাচ্ছে, নিজে গফুরকে ডেকে যে গায়ের জোর ফলাচ্ছে, সেটা তো জমিদার নিজেও জানে। তার মানে জমিদারের নিজের মনেও অপরাধ বোধ আছে, গায়ের জোরে সে তারপরে শাস্তি দিচ্ছে। তাই জন্য সে সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে বলছে আচ্ছা আচ্ছা যা যা হয়েছে হয়েছে। কিন্তু এই কাজটা, এই দুর্বুদ্ধি যেন ভবিষ্যতে না হয়। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন, এবং এ মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে, সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন, তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন
এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের কৃষিমায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ, তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। মানে মানে যে গফুরকে কেন ডেকে এনেছে এই সভাসদরা অন্যেরা জানতো না কেন ডেকে এনেছে। পরে গফুর নিজের থেকেই শাস্তি টাস্তি নিয়ে চলে টলে যখন গেছে, তখন যখন কারণটা ব্যাখ্যা করা হয়েছে কেন গফুরকে ডাকা হয়েছে, কেন গফুর নিজের থেকেই শাস্তি নিয়ে চলে গেল, অবাক হয়ে গেল। তো হঠাৎ গফুরকে ডাকলো, গফরা তোকে যে আমি কী শাস্তি দেবো। গফরা নিজের থেকেই কোনো রকম বচসা করলো না, আত্মপক্ষ সমর্থনে কোনো বচসা না আত্মপক্ষ সমর্থন আমাকে অ্যাকুইস্ট করা হয়েছে, তো আমি তো আত্মপক্ষ সমর্থনেও কিছু বলতে পারি, সেটাও সে বলছে না, নিজেই শাস্তি নিয়ে নিচ্ছে সেই অপরাধ বোধ থেকে। চলে যাওয়ার পরে যখন বলছে এই ঘটনাটা এই, তখন সকলে কণ্টকিত হয়ে গেল, মানে ভয়ে কণ্টকিত, কণ্টক মানে কাটা, ভয়ে কাটা হয়ে গেল আমরা বলি না। কারণ হিন্দুদের কাছে এটা একটা ভয়ানক অপরাধ, হিন্দুদের কাছে ভয়ানক অপরাধ, তাই কাটা হয়ে গেল। এবং তর্করত্ন সেই সময় ছিল, সেটা সকলেই সবসময় গফুরে এন্টি, এবং সে ধর্মীয়ভাবে জ্ঞান দিতে শুরু করলো এবং সকলের জ্ঞাননেত্র বিকশিত, মানে জ্ঞান নেত্র চক্ষু, জ্ঞাননেত্র মানে জ্ঞানের চক্ষু বিকাশ করার জন্য সে কিছু বক্তৃতা দিল। এবং জমিদার যেহেতু খুব পুণ্যবান, খুব ভালো লোক, তাই গফুর এত সহজেই ছাড় পেয়ে গেল। জমিদারকে সকলে প্রশংসা করলো। গফুর একটা কথার জবাব দিল না, যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরে আসিল। এই লাইনটার কিন্তু মানে ভীষণভাবে বুঝতে হবে। এই যে গফুর প্রথমে কানটান ধরল, নাক্ষতফত দিল, তারপরে তার বিবরণ হলো যে কি গফুরের দোষটা কি, সেই দোষটা শোনার পরে যখন সবাই শিউর হয়ে উঠল এবং তর্করত্ন মশাই আরও বক্তৃতা দিয়ে বুঝালো গফুর কতটা অন্যায় করেছে, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান দিল, অন্যদের জ্ঞানের ভাণ্ডার খুলে দিল, জ্ঞানের চক্ষু বিকশিত করিল, এইসব যে ঘটনাগুলো ঘটলো, এইসব ঘটনার কিন্তু গফুর একটাও জবাব দিল না। বরঞ্চ এই যে অপমান পেল, তিরস্কার পেল, কারণ জমিদার যা দিয়ে বলেছে তর্করত্ন তো মানে জমিদারের নৌকায় মাঝির চোট বেশি যেটা বলে, হ্যাঁ, বা বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, আমাদের প্রবাদ আছে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। জমিদারের কাছে ওরা তো কঞ্চি, জমিদার যদি বাঁশ হয় তাহলে ওর কঞ্চি, আর জমিদার যদি নৌকা হয় তাহলে সে তার মাঝি, জমিদারের নৌকায় মাঝির চোট বেশি, তো ওরা বেশি সভাসদবর্গ আরও বেশি করেছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে। তো সেইগুলো সেই সময় অপমান এবং তিরস্কার সবিনয়ে মাথা পেতে প্রসন্ন চিত্রে ফিরে আসলো। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দুঃখ মানে ফিরে আসা উচিত। তো আমি যদি অন্যায় করেও থাকি, আমি অন্যায় করে ধরা পড়েছি স্কুলে, মাস্টারমশাই আমাকে বেদ দিয়ে দুঘা দিল বা 10 বার নীল ডাউন করালো, বা কোথাও কিছু একটা অন্যায় করলাম, কোনো পাড়ায় গিয়ে মারধর খেয়ে আসলাম, কোনো একটা শাস্তি পেলাম, আমি অন্যায় করে থাকলেও কি আমার মন প্রসন্ন হয়? কারো? আপনারা ভেবে দেখুন, আপনারা বিচার ভেবে দেখুন, আপনারা যখন কোনো অন্যায় করেছেন, আমরা তো অন্যায় ছাড়া কোনোদিনই কোনো অন্যায় করিনি, সেটা তো হয় না। তাহলে আপনারা যখন কোনো অন্যায় করেছেন, মা বাবার কাছে মার খেয়েছেন অন্যায় করে, মা বাবা বা দাদা বা দিদি বা পরিবারের কারো কাছে মারধর খেয়েছেন, বা বাইরে মারধর খেয়েছেন, বা মাস্টারমশাইয়ের কাছে মার খেয়েছেন। আমাদের ছোটোবেলা আমরা তো, এখন নিয়ম ছিল মাস্টারমশাইয়ের কাছে মার খাওয়া, এখন না নিয়ম নেই, কিন্তু আমরা তো খেয়েছি সেটা। তো মার খেয়ে বা শাস্তি পেয়ে কেউ কোনদিন খুশি হয়? সে অন্যায় করুক আর না করুক, কিন্তু গফুর খুশি হয়ে ফিরছে। অর্থাৎ সে তার সন্তানকে মহেশকে এতটাই ভালোবাসে, সে যে অপরাধ করেছে তার শাস্তি হওয়া উচিত, এবং শাস্তিটা দিতে পেরে সে খুশি হয়েছে। এই জায়গাটার থেকে বুঝতে হবে সে কতটা ভালোবাসে মহেশকে, সে কতটা ভালোবাসে। শরৎচন্দ্রের লেখা যদি বুঝতে পারেন পড়ে, তাহলে দারুণ লাগবে। বুঝতে না পারলে তো ভালো লাগবে না। তেরেলাপোতা আবিষ্কার বলে একটা গল্প, শরৎচন্দ্রের নয়, অন্য লেখকের, তেরেলাপোতা আবিষ্কার নামে একটা গল্প আছে, ক্লাস 11-এর পাঠ্য। সেটা প্রথমবার পড়ে, আমি যখন প্রথমবার পড়লাম আমার খুব একটা ভালো লাগেনি, তারপর যখন আরও একবার দুবার পড়লাম, তখন মানেটা বুঝতে পারলাম, তখন অসাধারণ লেগেছে। একটু শক্ত গল্পটা, একটু শক্ত, একটু কঠিন, মানে বুঝতে পারলে তেলেনাপোতা আবিষ্কার আমি আপনাদের বলছি
যারা পড়েছেন তো জানেন, যারা পড়েননি তারা দেখবেন তেলনাপোতার আবিষ্কার এই গল্পটা পড়ে যদি বুঝতে পারেন খুব ভালো লাগবে। তো সেই হিসাবে শরৎচন্দ্রের গল্পে শরৎচন্দ্র কিন্তু এমন এমন ভাষা প্রয়োগ করে, তার ইনার মিনিং যদি বুঝতে পারেন, নাহলে তিরস্কার পাইয়া এই যে যথার্থ প্রাপ্য মনে করিয়া গফুর একটা কথার জবাব দিল না, গফুর একটা কথার জবাব দিল না, যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পেতে নিয়ে, এই পর্যন্ত ঠিক আছে, অপমান আর তিরস্কার মাথা পেতে নিতেও বাধ্য, মাথা পেতে দিতে বাধ্য, ওর কিছু করার নেই, এই পর্যন্ত ঠিক আছে, মাথা পাতিয়া লইয়া কিন্তু পরের লাইনটা প্রসন্ন চিত্তে ঘরে ফিরে আসিল। এই প্রসন্ন চিত্ত, তার মন তো তার অধিকারে, তার মন তো রাষ্ট্রের অধিকারে নয়, আমার মন আমার রাষ্ট্রের অধিকারে নয়, জমিদারের অধিকারে নয়, আমার মন তো আমার অধিকারে। যেমন আমার জীবের স্বাদ আমার অধিকারে, আমি কোনো কিছু মুখে দিলে টেস্টটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আমি ঠিক করবো, আমার রাজা ঠিক করতে পারবে না, আমার জমিদার ঠিক করতে পারবে না, সেরকম আমার মন তো আমার অধিকারে। তাহলে আমি প্রসন্ন হব মানে আমি আনন্দ পাবো না দুঃখ পাবো, না রাগ হবে না কষ্ট পাবো, সেটা তো আমিই ঠিক করব। তাহলে আমি জমিদার বাড়িতে আমি আমার নিজের গরু বিক্রি করতে গেছি, তারপরে আমি বিক্রি করিনি, বিক্রি করিও নি, আমি যে কারণে আমাকে ডেকে পাঠানো হয়েছে সেটা তো আমি করিও নি, তাহলে তো তারাও এই খবরটা পেয়েছে যে গফুর ডেকে এনেছিল কিন্তু বিক্রি করেনি শেষ পর্যন্ত, এবং ভালো টাকা দাম পাওয়া সত্ত্বেও বিক্রি করেনি। তাহলে আমার গরু আমি বেচবো কি বেচবো না সেটা আমার ব্যাপার। তা সত্ত্বেও যখন আমাকে শাস্তি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমি সে অপমান করা হয়েছে, সেগুলো আমি মেনে নিয়ে আমি কি প্রসন্ন চিত্তে আসতে পারি? কখনই আসতে পারি? আমি তো রাগ দিয়ে রাগে ফুলতে ফুলতে আসবো, আমার গরু আমি বেচতে যাচ্ছি আমাকে অপমান করলো, আমি তো রাগ হবে বা আমার দুঃখ হতে পারে যে আল্লাহ তুমি এর বিচার করো, কারণ আমি গরিব আমি অসহায় বলে আমাকে অন্যায়ভাবে শাস্তি দিল, আল্লাহ তুমি এর বিচার করো। আমি তো আল্লাহর কাছে সেটা আবেদনই করবো, রাগে করব, দুঃখে করব, কষ্টে করব, কিন্তু সেটা না করে আমি খুশি হয়েছি, আমাকে শাস্তি দিয়েছে বিনা অপরাধে, আমি খুশি হয়েছি, মানে আমি নিজেই মনে করছি যে আমি দোষ করেছি, আমি নিজেই মনে করছি আমি দোষ করেছি। কেন? আমি আমার সন্তানকে বেচতে গেছিলাম, যে সন্তান আমার সন্তানকে আমি বেচতে গেছিলাম, আমি কিন্তু কান্না নিয়ে আসলাম, কান্না কিন্তু নিয়ে আসলাম, আবার আমি হাসছি। হ্যাঁ, এই আমি কাঁদো কাঁদোটা নিয়ে আসলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আমি আমার সন্তানকে বেচতে চলেছি। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমি এই ভুল, আমি এই কাজ আর কোনোদিনও করবো না, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আমার মহেশকে বেচতে গেছিলাম, আল্লাহ তুমি তুমি আমায় ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আমায় তুমি শাস্তি দাও, আল্লাহ আমায় তুমি শাস্তি দাও। সেই শাস্তি সেই তুলনায় যেহেতু আমি যে অন্যায় করেছি, যে অন্যায়ের প্রচুর শাস্তি হতে পারে, সেখানে জমিদার আমাকে অনেক কম শাস্তি দিয়েছে, অনেক কম যেহেতু শাস্তি দিয়েছে, তাই জন্যই আমি প্রসন্ন চিত্তে আসছি, তাই জন্যই আমি প্রসন্ন চিত্তে আসছি। আমি বোঝানোর সুবিধার্থে এইভাবে অভিনয় করে দেখালাম। তো গভীর প্রসন্ন চিত্তে বাড়ি ফিরিয়া আসিল, প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্পুষ্ট কথাই বলিতে লাগিল, অস্পুষ্ট কত কথাই বলিতে লাগিল। আসলে আমি পড়াতে এসেছি কিন্তু গল্পটা আমি পড়ে নিইনি, সে কবে বাচ্চাকালে পড়েছিলাম স্কুল থাকতে, মনেও নেই 30-35 বছর আগে পড়েছিলাম, তারপরে পড়ানোর আগে একবার পড়ে নেওয়া উচিত ছিল, যার জন্য পরের লাইনগুলো আসছে না, মুখস্থ নেই একটু গল্প। তো সে ফেরার সময় কিন্তু ওই প্রতিবেশীদের থেকে ফ্যান চেয়ে নিয়ে এসছে, ফ্যান চেয়ে নিয়ে সে ফ্যান তো ফেলে দেয়, যাদের ফ্যান তো আর খায় না, গরিব মানুষ হলে খেতে পারে, সেই ফ্যান চেয়ে নিয়ে সে গরুটাকে খাইয়েছে, খাইয়ে গায়ে হাত পায়ে বুলিয়ে টুলিয়ে অনেক কিছু আদরের কথাবার্তা বলেছে, মনের অস্ফুটে সে কথাগুলো বেরোচ্ছে, সেই কথাগুলো বলে টুলে গরুটাকে আদর টাদর করেছে। এই হলো সেকেন্ড পার্ট। থার্ড পার্ট পরে আরেক দিন করব, কারণ একসঙ্গে বেশি হলে ব্যাপারটা বোরিং হয়, এবং আপনারা দেখলেন যে আমি পড়াতে পড়াতে একটু অভিনয় করলাম,
আমি কিন্তু একটা আমি ছোটোবেলায় নাটক করতাম, মানে স্কুল লাইফে বেশি করিনি, দু একটা স্কুলে একটা করেছিলাম, তার পাড়ায় আমাদের নাটক হতো মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে টরে। আমাদের পাড়ায় 10-12 দিনের বিরাট সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেখানে দুটো দল নাটক, মানে বিভিন্ন দলকে আনা হতো। এছাড়াও আমরা আমাদের পাড়ার থেকে 3টে নাটক করতাম। একটা নাটক বড়রা করতো, একটা নাটক বাচ্চারা করতো, আর একটা নাটক মেয়েরা করতো, সম্পূর্ণ মেয়েরা। তো আমি তখন বাচ্চাদের দলই চান্স পেতাম। আমি নাটক করেছি সেই সময়, বেশি না, 3-4টে নাটক করেছি। শেষবারের নাটকটায় আমি নিজেই পরিচালক ছিলাম, বাচ্চাদের দলের। পরিচালক খুঁজে পাওয়া যায়নি। একটা গল্প ভূতের বরে, অরুণ চেতনার যে নাট্যগোষ্ঠী ছিল, অরুণ মুখার্জি অরুণ মুখার্জি বলে একজন মানে পুরস্কারপ্রাপ্ত, সিনেমা টিনেমা কম করতো, চেতনার নাট্যগোষ্ঠীতে নাটক করতো। অরুণ মুখার্জির লেখা ভূতের বরে বলে একটা গল্প, সেই গল্পটা আমরা করেছিলাম, আমি সিলেকশন করেছিলাম। আমি তখন সবেমাত্র, আমার 21-22 বছর বয়স তখন। তো আমাদের যিনি পরিচালনা করতেন তিনি বড়দের গ্রুপে নাটক করতে শুরু করেন। সব্যসাচী, শরৎচন্দ্রের পথের দাবি কে নিয়ে লেখা একটা নাটক করেছিল, তিনি সেখানে অভিনয় করতে শুরু করলেন। আমাদেরকে পরিচালনা করার লোক নেই, আমি নাটকের পরিচালনা করলাম। এবং নাটকে অনেকগুলো গান ছিল। এই অরুণ মুখোপাধ্যায়কে আপনারা না চিনলেও তার যে 2 ছেলে লাল আর নীল, দুজনেই সিনেমা করে। একজন পরিচালক সুমন মুখোপাধ্যায়ের নাম আপনারা নিশ্চয়ই জানেন। সুমন মুখোপাধ্যায় একজন পরিচালক, বেশ নাম করেছে। এবং তার যে ভাই, ওর ভাইয়ের ভালো নামটা আমি জানি না, অনেক সিনেমা করে। ওদের ডাক নাম লাল আর নীল, কে লাল কে নীল আমি জানি না, সুমন মুখোপাধ্যায় না তার ভাই লাল না নীল। তো অরুণ মুখোপাধ্যায় তখন থাকতেন হেস্টিংসের একটা কোয়ার্টারে। আমি ভোরবেলা গিয়ে তার কাছে গিয়ে হাজির। হেমাঙ্গ বিশ্বাসের দলে গান করতেন পূরবী মুখোপাধ্যায়, অনেকে হয়তো চিনবেন পুরনোরা, পূরবী মুখোপাধ্যায়। এবং তার হাজব্যান্ড কল্লোল মুখোপাধ্যায় ছিলেন একটা বিছন, এই একটা নাটক দলের প্রধান। তারা আমার সঙ্গে আলাপ করে দিয়েছেন। আমি অরুণ মুখোপাধ্যায় বাড়ি গেছিলাম। অরুণ মুখার্জির বাড়ি গিয়ে ওই গানের সুরটা জানতাম না, একটা ক্যাসেট নিয়ে গেছিলাম। সেই সময় ক্যাসেট চলতো, আজকের কথা নয়, ওটা 87-88 সালের কথা। হ্যাঁ, সকালবেলা ভোরবেলা গিয়ে হাজির, টং 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 করেছি, দরজা খুলে দিলেন। তখনও ঘুম থেকে উঠলেন, দাঁত ফাত মেজে ওই সুমন মুখোপাধ্যায় যে এখন পরিচালক, দেখবেন চুল সব সাদা, আমারই বয়সী হবে মনে হয়, কিন্তু সব চুল সাদা। সুমন মুখোপাধ্যায় আর অরুণ মুখোপাধ্যায় দুজনে মিলে হারমোনিয়াম নিয়ে, আমি ক্যাসেট নিয়ে গেছি, রেকর্ড ক্যাসেটে ঢুকিয়ে প্যাক 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 করে আমাকে চা বিস্কুট দিলেন খেতে। আমি চা বিস্কুট খেলাম, তখন বাচ্চা। হ্যাঁ, যাই হোক, তা সত্ত্বেও আমাকে চা বিস্কুট দিলেন, আমি চা বিস্কুট খেলাম। তারপরে ওরাও চা বিস্কুট খেলেন, খেয়ে টেয়ে হারমোনিয়ামে প্যাপা প্যাপা করে গান করলেন। গান করার পরে কয়েকটা কাশি টাশিও দিয়েছেন, রেকর্ডে কাশিও উঠে গেছে। ওই গানটা আমি আর মানে ভেবেছিলাম যে ওই গানটাই আমাদের দলের গায়ক, অভিনেতারা তো গান করতে পারবেন, লোক দিয়ে করাতে হবে। তো ওই গানটা করবো, মানে ইউজ করবো, রেকর্ড চালিয়ে দেবো গানটার। হ্যাঁ, তো কাশি টাশি দিয়েছে, ওই গানটা চালাতে হবে না, হাই স্কেলে গান করছে। লোকালে এসে যখন দিলাম, বলেও প্রচণ্ড চড়া স্কেলে গান করছে, আমাদের গলা চিরে যাবে। হ্যাঁ, তো যাই হোক, সেই গান আমি আবার লোকাল ছেলেদের গলা মেয়েদের গলা দুটোই ছিল, মেয়েদের গলাতেও গান ছিল, ছেলেদের গলা গান ছিল। তো মেয়েদের গলা গান তো করাতেই হবে। আমি চেয়েছিলাম লাইভ গানটা করবে, ব্যাকগ্রাউন্ডে লাইভ গান করবে, আমরা লিভ দেবো, কিন্তু সেটা হয়নি। লাইভ গান করাতে বলে অনেক ভালো হয়, আমরা রেকর্ড করে নিয়েছিলাম, রেকর্ড করে নিয়ে রেকর্ড চালিয়ে লিভ দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আর ওইটাই আমার শেষ নাটক। তারপরে আমার আর অভিনয় করা হয়নি। কিন্তু ওই কিছুদিন আগে লকডাউনের সময় সম্ভবত হঠাৎ আমার রাত্রি 10টার সময় আমার ছেলে আর আমার ভাইপো এসে বললো, কাকু আমরা একটা শর্ট ফিল্ম বানাবো, তোমাকে অভিনয় করতে হবে। বলে কবে করি? বলে কালকে। কি সময় লাগবে না কাকু? কালকে অভিনয় করবি? স্ক্রিপ্ট মুখস্থ করলাম না, কিচ্ছু করলাম না, কালকে অভিনয় করবি? কাকু কঠিন না, তুমি পারবে। মানে আমার প্রতি আস্থা ছিল, পারবে। তো একটা শর্ট ফিল্ম করেছিলাম, বাইসাইকেল, শর্ট ফিল্মটার নাম বাইসাইকেল। শর্ট ফিল্মটা আমি কিন্তু ইউটিউবেও পোস্ট করেছি এবং আমার ফেসবুকেও পোস্ট করেছি। সেখানে আমি একটা সিকিউরিটি গার্ড, একটা বহুতল বাড়ির সিকিউরিটি গার্ড হিসাবে অভিনয় করেছি। মেকআপ টেকআপ কিচ্ছু নেই তো, মেকআপ লাগে তো। হ্যাঁ,
স্ক্রিপ্ট পড়ারও সুযোগ পাইনি। রাত্রি 10টার সময় এসে নিচে স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে, তো অভিনয় করতে গেলে স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে। তো স্ক্রিপ্ট পড়ার সুযোগ পাইনি, যেহেতু মানে ক্যামেরায় তুলছে 2 লাইন করে পড়ে নিচ্ছি, 2 লাইন করে পড়ে নিয়ে 2 লাইন মুখস্থ করছি, 2 লাইন ডায়লগ মারছি, কেটে দিচ্ছে, আবার 2 লাইন পড়ে নিচ্ছি, আবার 2 লাইন করে এই তারপরে এই টুকরাগুলো মানে স্টেজে অভিনয় করতে গেলে তো মুখস্থ না থাকলে হয় না, স্টেজে অভিনয় করতে গেলে তো ওইভাবে হয় না, প্রম্পট শুনেও সুবিধা হয় না, পুরোপুরি মুখস্থ করলে সুবিধা হয়, ভাবটা ভালো আসে। হ্যাঁ, তো এতে সুবিধা আছে, কেটে দেওয়া যায়, ভুল করলাম কেটে দিলাম, করেছি, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আর কেউ আমার থেকে লিঙ্ক চাইলে লিঙ্কও দিয়ে দেবো, যে হয়েছে কি না, সিকিউরিটি গার্ডের অভিনয় করেছিলাম, হয়েছে কি না, উইদাউট মানে মেকআপ ছাড়া কিন্তু কঠিন করা, মানে রিহার্সাল দেওয়ার মতনই। মেকআপ দিলে আপনাকে মেকআপই অনেকটা অভিনয়ের কাজ করে দেয়। মানে আমাকে দারোয়ান ভাববেন, তা দারোয়ানের মতন যদি আমার মেকআপটা থাকে তাহলে মানুষের ভাবতে সুবিধা হয়। আমার যদি চেহারার মধ্যে ভদ্রলোক বাবুর মতন চেহারা হয় তাহলে দারোয়ানের অভিনয়টা করতে হচ্ছে ইত্যাদি। যাই হোক, পড়াতেও একটুখানি অভিনয় করে দেখালাম। কমেন্ট বক্সে লিখতে পারেন যে যেটুকু দেখালাম সেটা হয়েছে কি না। হ্যাঁ, হট করে হয় না, হতে গেলে তো সময় লাগে, অভিনয় করতে গেলে অভিনয়ের ভিতরে ঢুকতে হয়, মানে আমাকে গফুর ভাবতে হবে। আমাকে যখন গফুর ভাববো, যখন প্রথমেই বলছিলাম অভিনয় করে দেখাবো বললেই দেখানো যায় না, আমাকে তো মনটাকে আমিই গফুর মিয়া, আমাকে ভাবতে হবে আমি গফুর, এবং আমার ছেলে বা আমার সন্তান সত্যিই তাকে আমি বিক্রি করতে গেছি। এই মনের ভাবটা যখন আমি নিতে পারবো তখনই কিন্তু আমার মানে গলার স্বর অটোমেটিক ভারী হয়ে আসবে, অটোমেটিক কান্নায় ভেঙে পড়বো, আমার গলার স্বর ভারী হবে, আমার চোখ দিয়ে জল বেরোবে, মানে সামনাসামনি অভিনয় করে যখন দেখাবো তখন দেখবেন যে চোখ দিয়ে জল পড়ছে, গ্লিসারিন দিতে হবে না, চোখ দিয়ে জল পড়ছে, সত্যিকারের জল পড়বে। নিজেকে যদি গফুর ভাবতে শুরু করি, নিজের সন্তানকে যদি বিক্রি করার কথা শুরু করি, সেটা ভাবতে হবে সেই জায়গাটা, সেই সিচুয়েশনটা, তাহলেই দেখবেন যে আসছে। বা আমি নিজেকে যদি মস্তান ভাবতে শুরু করি তখন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আমি তারপরে 2টো চিত্রনাট্য লিখেছিলাম, ওরা ওইটা করার পরে আমি কিন্তু গল্প লিখতে পারতাম না আগে, তো ওইটা হওয়ার পর থেকেই আমার মধ্যে একটা গল্প লেখার একটা কিছুটা ক্ষমতা এসছে, যে কাহিনী থেকে গল্প বানাতে পারি। আমি 2টো চিত্রনাট্য লিখেছিলাম, একটা আমাদের উপর যে অত্যাচার হতো, কোঅর্ডিনেশন কমিটির অত্যাচার, সাবঅর্ডিনেটের অত্যাচার, সেই সব নিয়ে একটা চিত্রনাট্য লিখেছিলাম। সেখানে আমি ভেবেছিলাম যে মস্তানের রোল করব। হ্যাঁ, মানে আমার সঙ্গে যে মস্তানি করতো আর কি, সেই রোলটা আমিই ভালো করতে পারবো। তো তখন তো আমি নিজেকে মস্তান ভাবলে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার গলার স্বর পাল্টে যাবে, গলার স্বরটাই পাল্টে যাবে, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যাবে, দেখে মস্তানি মনে হবে। যাই হোক, এটা পাঠের বিষয় নয়। দ্বিতীয় পার্টটা শেষ হলো, পরে একদিন তৃতীয় পার্ট করব, লাইভেই করব। ধন্যবাদ, নমস্কার সকলকে, যারা এতক্ষণ আমার সঙ্গে সাথ দিয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরবর্তীকালেও যারা এটা দেখবেন তাদের প্রত্যেককে অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি লাইভ। ধন্যবাদ।